নদীর তীরে পড়ে থাকা একটি প্লাস্টিকের বস্তা। সেটি খুলতেই বেরিয়ে আসে একটি মাথার খুলি, কয়েকটি দাঁত ও মানুষের হাড়। কে এই মানুষ? কিভাবে তার মৃত্যু হয়েছে? কেন মরদেহ এমন ভাবে গোপন করা হয়েছে? এসব প্রশ্নের কোনো উত্তর তখন কারো জানা ছিল না। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. ঘটনাটি 2022 সালের 26 ডিসেম্বর ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম গোন্দারদিয়া সর্দারপাড়ায় চন্দনা বারাশিয়া নদীর পূর্ব তীর থেকে এসব হাড়গোড় উদ্ধার করে পুলিশ। অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে হত্যা করে মরদেহ গুম করার অভিযোগে মধুখালী থানায় একটি হত্যা মামলা হয়। কিন্তু নিহতের পরিচয় যেমন অজানা ছিল, তেমনি ছিল না কোনো সন্দেহভাজনের নামও। থানা পুলিশ তদন্ত শুরু করলেও মাসের পর মাস কোনো অগ্রগতি হয়নি। নানা দিক খতিয়ে দেখেও নিহতের পরিচয় কিংবা হত্যাকারীর সন্ধান মেলেনি। অবশেষে 2023 সালের ফেব্রুয়ারিতে মামলার তদন্ত ভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই এর কাছে। এরপর শুরু হয় নতুন করে তদন্ত। তদন্তের শুরুতেই পিবিআই কর্মকর্তারা ঘটনাস্থল ঘুরে দেখেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ওই এলাকায় যেসব ব্যক্তি নিখোঁজ হয়েছেন তাদের তথ্য সংগ্রহ করতে থাকেন। এই অনুসন্ধানেই সামনে আসে একটি সাধারণ ডায়েরি বা জিডি। নদী থেকে কঙ্কাল উদ্ধারের প্রায় 6 মাস আগে ইতি বেগম নামে এক নারী মধুখালী থানায় জিডি করেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেছিলেন তার 11 বছরের ছেলে মুরসালিন শেখকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলের সঙ্গে মুরসালিনের বাড়ির দূরত্ব খুব বেশি না হওয়ায় তদন্তকারীদের সন্দেহ আরো জোরালো হয়। এরপর মুরসালিনের মা ইতি বেগমের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ডিএনএ পরীক্ষার ফল আসতে সময় লাগছিল। এর মধ্যে তদন্তকারীদের নজরে আসে আরেকটি বিষয়। মুরসালিনের সৎ বাবা মিজানুর রহমান হঠাৎ এলাকা ছেড়ে চলে যান। স্বজনদের তিনি জানান কাজের সন্ধানে বাইরে যাচ্ছেন, কিন্তু তদন্তকারীদের কাছে বিষয়টি স্বাভাবিক মনে হয়নি। অবশেষে 2023 সালের জুলাই মাসে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হাতে আসে। পরীক্ষায় নিশ্চিত হয় নদীর তীর থেকে উদ্ধার হওয়া কঙ্কালটি নিখোঁজ শিশু মুরসালিন শেখেরই। কিন্তু পরিচয় নিশ্চিত হলেও তখনও তদন্তকারীদের সামনে বড় সমস্যা ছিল। হত্যাকাণ্ডের কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিল না, দৃশ্যমান কোনো আলামতও পাওয়া যায়নি। শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে গ্রেফতার করাও সম্ভব ছিল না। এ অবস্থায় পিবিআই ভিন্ন কৌশল নেয়। তদন্তকারীরা মিজানুর রহমানের বাবা মায়ের কাছে গিয়ে জানান তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী তাদের ছেলে হত্যাকাণ্ডে জড়িত। পালিয়ে থাকলেও শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হবে। তদন্তকারীদের ধারণা ছিল এই তথ্য কোনো না কোনোভাবে মিজানুরের কাছেই পৌঁছাবে। ঠিক সেটি ঘটে। পরে মিজানুরের বাবা এক আত্মীয়ের মোবাইল ফোন থেকে ছেলের সঙ্গে যোগাযোগ করেন। কথোপকথনের সময় তদন্তকারীদের সন্দেহের বিষয়গুলো ছেলেকে জানান। সেই ফোন আলাপের রেকর্ড পিবিআইয়ের হাতে আসে। তদন্তকারীদের দাবি ওই কথোপকথনের পর মিজানুরের সম্পৃক্ততার বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। এরপর 2023 সালের জুলাই মাসে মাগুরা থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। প্রথম দিকে তিনি হত্যার অভিযোগ অস্বীকার করেন, তবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে যখন তদন্তকারীরা ডিএনএ রিপোর্ট, ফোন আলাপ এবং অন্যান্য তথ্য প্রমাণ একে একে সামনে আনেন তখন তিনি ভেঙে পড়েন। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের পুরো ঘটনা তুলে ধরেন। পিবিআইয়ের তদন্তে জানা যায় মুরসালিন ছিল ইতি বেগমের প্রথম পক্ষের সন্তান। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে আলাদা বসবাস করতেন ইতি। পরে স্থানীয় শ্রমজীবী মিজানুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। দ্বিতীয় সংসারে তাদের আরও একটি সন্তান জন্ম নেয়। কিন্তু সংসারে অভাব অনটনের পাশাপাশি পারিবারিক কলহ ছিল। মিজানুরের প্রথম স্ত্রী দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেননি। এ নিয়ে প্রায়ই ঝামেলা হতো। 2022 সালের জুন মাসে পারিবারিক কলহের জেরে ইতি বেগম ছোট সন্তানকে নিয়ে ঢাকায় চলে যান। বড় ছেলে মুরসালিনকে রেখে যান তার নানির কাছে। কোথায় গেছেন বা কি করছেন সে বিষয়ে মিজানুরকে কিছু জানানো হয়নি। আদালতে দেওয়া জবানবন্দিতে মিজানুর জানান 2022 সালের 25 জুন সকালে তিনি চেয়ারম্যান ঘাট এলাকার একটি মরিচ খেতে কাজ করছিলেন। সে সময় হেঁটে যাওয়ার পথে মুরসালিনের সঙ্গে তার দেখা হয়। এক পর্যায়ে শিশুটিকে একটি জমির পাশে নিয়ে গিয়ে তার মায়ের অবস্থান সম্পর্কে জানতে চান। মুরসালিন জানায় সে মায়ের বিষয়ে কিছুই জানে না। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে মিজানুর শিশুটির কানে জোরে আঘাত করেন। আঘাতে সে মাটিতে
নিচে পড়ে যায় এবং কান দিয়ে রক্ত বের হতে থাকে। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন মিজানুর। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জবানবন্দি অনুযায়ী প্রথমে তিনি মরদেহটি একটি ঝোপের মধ্যে লুকিয়ে রাখেন। এরপর সারা দিন স্বাভাবিকভাবে কাজ করেন, যেন কিছুই ঘটেনি। রাতে আবার ঘটনাস্থলে ফিরে এসে মরদেহটি একটি প্লাস্টিকের বস্তায় ভরে নদীর দিকে নিয়ে যান। শিশুটির পরিচয় গোপন রাখতে পরনের কাপড় খুলে আলাদা করে ফেলেন। এরপর কয়েক কিলোমিটার হেঁটে গিয়ে বস্তাবন্দি মরদেহটি চন্দনা বারাসিয়া নদীতে ফেলে দেন। তার ধারণা ছিল নদীর স্রোতে মরদেহ ভেসে যাবে এবং কোনো দিনই শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হবে না, কিন্তু তা হয়নি। মরদেহটি নদীতে ভেসে না গিয়ে তীরের কাছে আটকে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে দেহের অধিকাংশ অংশ পচে নষ্ট হয়ে যায়। অবশিষ্ট থাকে শুধু মাথার খুলি, কয়েকটি দাঁত ও কিছু হাড়। প্রায় 6 মাস পর স্থানীয়দের চোখে পড়ে সেই বস্তা। সেখান থেকেই শুরু হয় এক রহস্যময় হত্যাকাণ্ডের তদন্ত। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।